ভারতের সবথেকে মূল্যবান সম্পদ কোহিনূর হীরা পাওয়া গিয়েছিল নাকি এখানেই নাকি হয়েছিল তেরে নাম মুভির শুটিং। আর এটা নাকি 500 বছরেরও বেশি পুরনো। আর এটাই নাকি ভারতের তৃতীয় বৃহত্তম দুর্গ। হাই, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আর আমি সৌমি। আজকে আমরা প্রথমবার বেরিয়ে পড়েছি হায়দ্রাবাদের একটা জায়গা ঘুরবো বলে। আজকে আমরা যাচ্ছি গোলকোন্ডা ফোর্ট। আর স্পেশালি যারা যারা ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে জানতে একটু বেশি আগ্রহী তাদের জন্য কিন্তু এই ব্লগটা খুবই উপযুক্ত একটা ব্লগ হতে চলেছে, তো সঙ্গে থাকো। আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে। আর দেখতেই পাচ্ছ যে রাস্তার চারিদিক দিয়ে অলরেডি আমরা গোলকোন্ডা ফোর্ট, মানে এটা তো আসলে একটা দুর্গ, এই দুর্গের পাঁচিল কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু আমাদেরকে যেতে কিন্তু হবে অনেকটা দূরে এখনো। আর আগেকার দিনের পাঁচিল দেখতেই পাচ্ছ কত চওড়া চওড়া পাঁচিল। এরকম 5খানা পাঁচিল পেরিয়ে নাকি গোলকোন্ডা ফোর্টে এন্ট্রি নিতে হয়। এইসব ভেবেই তো আমার আরো ইন্টারেস্টিং লাগছে, মনে হচ্ছে কখন গিয়ে পৌঁছাবো। আমরা কিন্তু টিকিট কেটে ঢুকে পড়েছি গোলকোন্ডা ফোর্টের ভেতরে। আর টিকিট নিয়েছে এক একজনের 25 টাকা করে। যদিও ফোর্টের যে মেন গেট ওটা দিয়ে এখনো ঢোকা বাকি। আমি ভাবলাম যে বাইরের দৃশ্যটা তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে তারপর আমরা ভেতরে ঢুকি, কারণ যখন আমরা আবার বেরোবো তখন তো সন্ধে হয়ে যাবে, তখন আর তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারবো না। দেখো, এই হচ্ছে কিন্তু সেই গ্রিলের গেটটা, যেখান দিয়ে ঢুকেই যেখানে মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে ডান দিকে, ওইটা হচ্ছে মেন দরজা, যেটাকে শাহী দরওয়াজা বলা হয়। আর এদিকে যে দেখছো একটা স্টেজের মতো আর দুই পাশ দিয়ে উঠে গেছে সিঁড়ি, এটাকে কিন্তু রাজবাড়ির একটা স্ক্রিন হিসাবে ইউজ করা হতো। উপর দিকে যে দেখছো উল্টানো ইউ মতো, এটা হচ্ছে সেই পাঁচিলটা, 1 নম্বর পাঁচিল। ওই পাঁচিল থেকে মেন গেটটা যেন সরাসরি দেখা না যায়, তাই এখানে এই স্ক্রিনটা বানিয়েছিল। তো চলো এবার শাহী দরওয়াজা দিয়ে প্রবেশ করা যাক। ভেতরে প্রথমে প্রবেশ করলেই একটা ডায়মন্ড শেপের জায়গা দেখা যাবে, সেটা হচ্ছে এটা ছাদটা ডায়মন্ড শেপ বলেই কিন্তু এখানে হাতে তালি দিলে নাকি শোনা যায় অনেক দূর থেকে। এটাকেই আসলে আগেকার দিনের কলিং বেল হিসাবে ইউজ করা হতো। হাতে তালির মাধ্যমে একটা কোড ল্যাঙ্গুয়েজে বোঝানো হতো যে কেউ এসেছে, দরজা খোলা হোক। আর এই গেট দিয়ে প্রবেশ করার পরেই আমি একটা 360 ডিগ্রি ভিউ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে জায়গাটা অ্যাকচুয়ালি কেমন। তো চলো এবার এগোনো যাক। ও, রাজার সভা অবধি পৌঁছানোর জন্য কিন্তু এখানে দুটো পথ ছিল। একটা হচ্ছে সাধারণ মানুষদের যাওয়ার পথ, আর একটা হচ্ছে রাজ পরিবারের সদস্যদের যাওয়ার পথ। এখানে সব পাশাপাশি ডিরেকশন দেওয়াই রয়েছে যে কোন দিকে গেলে তোমরা কি কি দেখতে পাবে। এত বড় এই এরিয়াটা মনে তো হচ্ছে না একটা দিনে পুরো দেখা সম্ভব, কারণ এই দুর্গটা নাকি 3 কিলোমিটার জায়গা জুড়ে পুরোটা অবস্থিত। এখন সামনে যে জায়গাটাকে দেখতে পাচ্ছ এটাকে বলা হয় নাগিনাবাগ। এই জায়গাটায় সপ্তাহে একদিন করে হীরার বাজার বসতো। আর সারা ভারত থেকে সম্ভ্রান্ত পরিবারের হিরে কিন্তু এইখানে আসতো কেনাবেচা হওয়ার জন্য। আর যে চৌকো জায়গাগুলো, ওখানেই বসতো এক একটা স্টল। আর এখন সামনে যে জায়গাটাকে দেখছো, এখানে কিন্তু ছিল সৈনিকদের থাকার জায়গা। একটা ঘর থেকে আর একটা ঘরের মাঝে কিন্তু ছিল না কোনো দেওয়াল। এক একটা পিলারে পর্দা দিয়ে দিয়ে প্রতিটা ঘর আলাদা করা হতো। এখানে কিন্তু টোটাল 7টা রাজা রাজ করেছিল। তার মধ্যে প্রথম রাজা ছিল সুলতান কুলি কুতুব শাহ। আর এই উচ্চতাটা দেখছো, এর উচ্চতা কিন্তু 480 ফুট। ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম দুর্গ হচ্ছে এটা। এবার আমরা ওপরের দিকেই উঠব। নিচে মোটামুটি সবকিছুই দেখা হয়ে গেছে, এবার ওপরে গিয়ে দেখব কি কি আছে। তো চলো যাওয়া যাক। তো আমরা সিঁড়ি বেয়ে উঠে যাব ওপরে। আর এখানে নাকি পুরো 720টা সিঁড়ি আছে। দেখতেই পাচ্ছ এই সিঁড়িগুলোও কিন্তু ইটের তৈরি না, পুরো দুর্গটাই হচ্ছে তৈরি গ্রানাইট পাথরের। জানি না আদৌ 720টা সিঁড়ি পেরিয়ে উঠতে পারবো কিনা উঁচু অবধি। তো যাই হোক, যতটা উঠতে পারবো ততটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অনেক উঁচুতে এখন উঠে গেছি। পুরোটা না উঠতে পারলেও অর্ধেক মনে হয় উঠেই গেছি। এই হচ্ছে সেই মহারথী, কি নাম, মহেশ শ্রুত। ইনি নাম লিখে বলতে চেয়েছে যে এটা আমার ফোর্ট। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই দুর্গটার কিন্তু প্রতিষ্ঠা দিবস নেই কোনো।
500 বছর আগে 63 বছর ধরে এই দুর্গটা পুরো তৈরি হয়েছিল। হাই অফ আর উঠে যাওয়ার ক্ষমতা নেই, মনে হচ্ছে যেন এখানেই শুয়ে পড়ি। তো যাই হোক, এই যে সামনে তোমরা এখন যেটাকে দেখতে পাচ্ছ, এটা ছিল হচ্ছে কুয়ো রাজ পরিবারের। এটার গভীরতা ছিল হচ্ছে 45 ফুট। আর কুয়োরও কিন্তু বিভিন্ন ভাগ ছিল, রাজ পরিবারের সদস্যদের জন্য আলাদা আর আদার্স পার্সনদের জন্য আলাদা। আর কথিত আছে এখানেই নাকি ভারতবর্ষের অতি মূল্যবান একটা সম্পদ কোহিনূর হীরা পাওয়া গিয়েছিল। যদিও এখানকার মানুষ ওটাকে দুর্ভাগ্যের হীরা বলে, কারণ ওই হীরাটা যার রাজত্বেই গেছে তার রাজত্বই পরবর্তীকালে ধ্বংসের পথে চলে গেছে। আর আমরা এখন যেখানটায় আছি না, এখান থেকে ভিউটা এত সুন্দর রয়েছে, রোদের আলোর জন্য তো কিছু দেখাতেই পাচ্ছি না। দেখো কালো করে দিয়েছি, এবার পুরো দেখতে পাচ্ছ। এখান থেকে পুরো হায়দ্রাবাদ শহরটাকে একদম দেখা যায়। এখানে আবার ড্রিঙ্কিং ওয়াটার কোথায়? তাও শুটিং গাছ কই যে হ্যাঁ, ড্রিঙ্কিং ওয়াটার ওপরে ঠিকই, মানে গাছে চড়ে ড্রিঙ্কিং ওয়াটারটা পান করতে হবে। আমরা এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম, এখানে কিছুটা বিশ্রাম নিয়ে আবার শুরু হলো আমাদের যাত্রা। আর আমরা কিন্তু এখন প্রচুর উপরে উঠে গেছি। আর এতটা উপরে উঠে আমি আইডেন্টিফাই করার চেষ্টা করছিলাম যে কোনটা হচ্ছে ওর মেন গেটটা। যদিও এতটাই উঁচু, 83 ফুট উঁচু, ওখান থেকে আরামসে দেখা যাচ্ছিল যে কোনটা মেন গেট। আর আমাকে বেবি এইটুকু উঁচুতে উঠেই শহরটাকে এত সুন্দর লাগছে, তাহলে ভাবো পুরোটা উঁচুতে উঠলে শহরটাকে আরো কত সুন্দর লাগবে। আর এতটাই হাওয়া যে কি শান্তি এখানে লাগছিল, এখন বুঝতে পারছি যে ফ্যান ছাড়া তখনকার দিনে রাজারা এত উঁচুতে কিভাবে থাকতো। এখানে এতটাই হাওয়া বইছে, মনেই হচ্ছে না যে ফ্যানের কোনো প্রয়োজন আছে। আর এই দেখো প্রতিটা ঘরের দরজাগুলো কিন্তু এখনো রয়েই গেছে। এবার আমরা যাব ওখানে, আমার তো যাওয়ার ইচ্ছে ওখানে। এই যে পাহাড়ের উপর এই গোলকোন্ডা ফোর্টটা অবস্থিত, এই পাহাড়টার নাম কিন্তু মেহতাব বুরুজ। আর এখানকার যে 3 নম্বর রাজা ছিল ইব্রাহিম কুলি কুতুব শাহ, তিনি এই জায়গাটার নাম রাখে গোলকোন্ডা ফোর্ট। আর এই পুরো গোলকোন্ডা ফোর্টটাই কিন্তু ইরানি আর্কিটেকচারে বানানো। সাধারণত সব বাড়ি কি হয়, নিচ থেকে ওপরের দিকে আস্তে আস্তে গাঁথতে গাঁথতে উঁচু হয়, আর এইটা উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে গাঁথতে গাঁথতে গিয়েছিল। উপরে উঠেই দেখছি কত বাজ পাখি উপর দিয়ে উড়ে বেড়াচ্ছে। আর এই এতটা উঁচুতেও কিন্তু ছিল একটা মসজিদ, যার ছিল 2টো মিনার। এই মসজিদ থেকেই ঈদের চাঁদ দেখে ডিক্লেয়ার করা হতো যে চাঁদ উঠেছে, আর তারপরেই ঈদ হতো। যেহেতু তখনকার দিনে কোনো মাইক ছিল না, এই উপর থেকে বললে অনেক দূর পর্যন্ত আওয়াজটা শোনা যাবে, ওই জন্য এখান থেকে ডিক্লেয়ার করা হতো। আর এই যে মসজিদ, এখান থেকেই কিন্তু সোজা সুড়ঙ্গ চলে গেছে একটা হায়দ্রাবাদের চারমিনারে। যদি কখনো কোনো রাজা আক্রমণ করে, যাতে এই রাজাটা পুরো পরিবার সহ ওইদিকে পালিয়ে যেতে পারে। আর উঁচুতে দেখতেই পাচ্ছ একটা মন্দির রয়েছে, তো চলো এবার ওই মন্দিরে যাওয়া যাক। হায়দ্রাবাদের নাম প্রথম থেকেই কিন্তু হায়দ্রাবাদ ছিল না। প্রথম নাম ছিল বিজয়নগরম, দ্বিতীয় নাম ছিল মোহাম্মদনগর, তৃতীয় নাম ছিল ভাগ্যনগর। আর ভাগ্যনগর নামটা এসেছে এই রাজার প্রিয় 2 নৃত্যশিল্পী ছিল, যাদের নাম ছিল তারামতি আর ভাগ্যবতী। সেখান থেকে হায়দ্রাবাদের তৃতীয় নাম হয় ভাগ্যনগর। তারপর এদের দুজনকেই মোহাম্মদ কুলি কুতুব শাহ বিবাহ করে এবং তাদেরকে ইসলাম কবুল করায়। তারপর তারামতির নাম হয়ে যায় হায়াত বক্সি বেগম, আর ভাগ্যবতীর নাম হয় হায়দার বেগম। আর হায়াত আর হায়দার এই দুটো মিলিয়েই পরবর্তীকালে এই জায়গাটার নাম হয় হায়দ্রাবাদ। আর এই উপরেই কিন্তু আছে জগদম্বা মহাকালী মন্দির। এখানে জুলাই মাসে একটা অনুষ্ঠান হয় বনালু যাত্রা, সেখানে 1 মাস ধরে এখানে পুজো হয় আর মুরগি আর পাঁঠার বলি দেওয়া হয়। আর এবার যে জায়গাটায় যাব সেই জায়গাটার নাম হচ্ছে বালহাইসার। এই হচ্ছে সেই বালহাইসার। বালহাইসার কথাটা এসেছে আমাদের সব থেকে শরীরের উঁচু জায়গা কোথায়, মাথা,
মাথার ওপরে থাকে চুল। হিন্দিতে যেহেতু এটাকেই বলে বাল, আর এটা আছে সব থেকে উঁচুতে, তার বাল হাই সার। সার মানে হচ্ছে গোল, যেহেতু জায়গাটা গোল তাই এই জায়গাটার নাম হচ্ছে বালহাই সার। এই জায়গাটাকে কিন্তু বলা হয় দিওয়ানি আম, মানে আম জনতাদের যত সব অভিযোগ ছিল এইখানে বসে রাজা শুনতো। এখানে কিন্তু আম জনতাদের জন্য চারিদিকে সভা বসতো। কিন্তু দেখো মানুষ এই জায়গাটার অবস্থা কি করে রেখেছে, সব প্লাস মাইনাস বিভিন্ন রকম লেখা দিয়ে পুরো জায়গাটার বাজে অবস্থা বানিয়ে দিয়েছে। চলো এবার সিঁড়ি দিয়ে ওঠা যাক। সিঁড়ি দিয়ে উঠে আমরা যেখানে গিয়ে পৌঁছাবো সেই জায়গাটা হচ্ছে দিওয়ানি খাস। সূর্যাস্ত হয়ে আছে, কমপ্লিট। চলো নিচে। কোথায় এসে বললাম, কি দারুণ। দেখো এখান থেকে কিন্তু পুরো হায়দ্রাবাদ শহরটাকে দেখা যাচ্ছে, চারিদিকে কি কি আছে। আর এই যে দুর্গটার যে সব থেকে আউটার বর্ডার আছে না, সেটা কিন্তু 7 কিলোমিটার জায়গা জুড়ে আছে। এই যে এখান থেকেই পুরো দুর্গটাকে একদম ভালো করে দেখা যায়। আর সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে এখানেই ছিল হচ্ছে রানীর মহল। এখানে আমরা কিছুক্ষণ থাকলাম, সূর্যাস্ত দেখলাম, জায়গাটার পরিবেশটাকে উপভোগ করলাম। এত উঁচুতে এতটাই রোদের এখানে তীব্রতা, মানে জাস্ট এক মুহূর্ত এখানে খালি চোখে তাকানো যাচ্ছে না। আর সেই রকম হাওয়া এখানে। আর সব থেকে যে ভেতরের বাউন্ডারি, মানে ভেতরের পাঁচিলের ভেতরে যে 3 কিলোমিটার জায়গা, এখান থেকে কিন্তু ওটা পুরোটা দেখা যায়। এই দেখো এখান থেকে পুরো ভালোভাবে বোঝা যাচ্ছে দিওয়ানি খাস। এই বিল্ডিংটার নামই হচ্ছে দিওয়ানি খাস। আর এখানে সব খাস লোকেদের যেগুলো সব বক্তব্য থাকতো, অভিযোগ থাকতো, এগুলো শোনা হতো। তো এখান থেকে হয়ে যাচ্ছে সূর্যাস্ত, একটা অপূর্ব অনুভূতি। জাস্ট সূর্যোদয়টা দেখো কত সুন্দর লাল হয়ে রয়েছে। তো চলো এখন নিচে যাওয়ার পালা। ওখানে শুরু হয় একটা লাইটনিং শো অ্যান্ড মিউজিক শো। তো আজকে আর ওটা দেখানো গেল না, কারণ আমরা ওটা দেখিনি। তো অন্যদিন ওটা আবার হবে। আর আজকের এই অন্যরকম ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। চলো তবে আজ যাই, আসবো আরেক দিন।